আসসালামু আলাইকুম। আজকে কিছু অনুভূতি শেয়ার করি আপনাদের সাথে। সকালবেলায় যখন বিদেশ থেকে কল আসে, তখন বুঝি যে বাংলাদেশের সকাল, আর বিশেষ করে আমেরিকা থেকে যখন কল আসে তখন সেখানে রাত। রাতে ঘুমানোর আগে আমাদের আমেরিকার প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশ নিয়ে অনেক দুশ্চিন্তায় থাকেন এবং কি হচ্ছে দেশে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেন। এবং এই কলটা আসলে বুঝি যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তারা উদ্বিগ্ন। আসলে আমরা উদ্বিগ্ন তো সবাই, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তারা হয়তো আরো বেশি আহ, উদ্বিগ্ন থাকেন, কারণ তারা দেশের বাইরে অবস্থান করছেন। দেশে থাকা তাদের স্বজন আত্মীয় পরিজন, এছাড়া দেশ নিয়ে তো তাদের ভাবনাটা অনেক বেশি। তো কিছুক্ষণ কথাবার্তা বলার পর টেলিভিশনটা এসে যখন থেকে অন করি, মানে দোয়া করি যাতে ভালো ভালো কিছু সংবাদ দেখি। দর্শক, আজকে ভালো সংবাদ আছে, খারাপ সংবাদও আছে। দেখেন, ঠিকই দেখলাম যে নূরের শারীরিক অবস্থা অনেক ভালো, 7 দিনের মধ্যে আহ, তাকে ছেড়ে দেওয়া হতে পারে। শুনে ভালো লাগলো, যে আলহামদুলিল্লাহ, মানে একটা সুখবর। কিন্তু সাথে সাথে আর একটা খবর স্ক্রলে, চ্যানেল 24-এ 3 দফা দাবিতে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, ঢাকা ময়মনসিংহ রেলপথ চলাচল বন্ধ। আজকে কি বার? রোববার। ইউরোপ আমেরিকা বহু দেশে আজকে ছুটির দিন, বাংলাদেশে তো আজকে ছুটির দিন না, একটা ওয়ার্কিং ডে। ওয়ার্কিং ডেতে ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করে রাখা হলো। তাহলে কি দাঁড়াচ্ছে? ঢাকায়, রাজধানী ঢাকায় একটা বিশৃঙ্খল অবস্থা। কেন হঠাৎ করে জাতীয় পার্টি নিয়ে এই উত্তেজনা, এই সেখানে হামলা কেনই বা হবে? আবার তার প্রতিক্রিয়া হিসেবে নূরের উপর কেন হামলা হবে? দুটোই খুবই আহ, খারাপ ঘটনা। দেখেন, এই ঘটনাগুলির সঙ্গে খেয়াল করেন, বিএনপি বা জামাত, তাদের কিন্তু সম্পৃক্ততা নেই। তাদের সম্পৃক্ততা নেই। তারা তো বড় সংগঠন, তো তারা এসে তো ঝাঁপাই পড়তে পারে জাতীয় পার্টির উপর, অথবা আরো মানে এখন স্বৈরাচারের সহযোগী দোসর 1 বছরও নির্মূল করা গেল না, এখন নতুন নতুন ইস্যু নিয়ে হামলা চালানো হচ্ছে। তো বিএনপি জামাত তো করছে না, অন্যরা এত বেশি সোচ্চার কেন? একটা কামড়া কামড়ি, একটা মারামারি কেউ কি ব্যবহৃত হচ্ছে কিনা? কারণ দেখেন, আজকে প্রধান উপদেষ্টা বসবেন, কি রেজাল্ট হবে জানি না, কিন্তু যখনই নাকি এরকম বৈঠক হয় তখনই মনে করেন ডাল মে কুছ কালা হয়, অর্থাৎ পরিস্থিতি ভালো না। সর্বশেষ 4টা দলকে নিয়ে বসছিল, মাইলস্টোনের শিক্ষার্থীরা এসে সচিবালয়ের মধ্যে ঢুকে পড়লো এবং একটা ব্যাপক বিশৃঙ্খল পরিস্থিতি। তখনও ডাকা হলো, তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন যে প্রধান উপদেষ্টা যদি এই ধরনের মিটিংগুলো ঘন ঘন করতেন, সপ্তাহে সপ্তাহে করতেন, তাহলে অনেকগুলো বিষয় আস্তে আস্তে মীমাংসা করা যেত। এখন উনি ওনার এমন একটা ক্যাবিনেট চালাচ্ছেন, মনে করতেছে এটা একটা আলাদা আর রাজনৈতিক দল আলাদা। ওনার তো সরকার, মানে এই রাজনৈতিক দলগুলো যদি সাপোর্ট করে উনি আছেন, আর না করলে নাই। উনি মে মাসে একবার অভিমান করলেন, বললেন যে তিনি পদত্যাগ করতে চান, তখন সবাই ঠেকনা দিল। এখন কি অভিমান করবেন? আজকে আমি জানি না, 3টা রাজনৈতিক দল নিয়ে বসবেন, সমাধান কি হবে? আমি তো কোনো আলামত দেখি না। বিএনপি যা বলে তার বিপরীত বলছে অন্যরা, অন্যরা যা বলছে তার বিপরীত কণ্ঠ বিএনপির ভাষ্যে। সমাধান কোথায়? ডক্টর ইউনূস যদি আজকে অভিমান করে সেই মে মাসের মতন যদি বলেন যে ঠিক আছে, আমি ভাই আপনারা চালান, শাসন কাজ পরিচালনা করা আমাদের দায়িত্ব নহে, আমাদের কাজ নহে, আমরা নিজ নিজ পেশায় সন্তুষ্ট। ওই প্রথম ভাষণে জাতির উদ্দেশ্যে যে বয়ানটা তিনি দিয়েছিলেন, সেই বয়ানটা যদি ব্যক্ত করেন, তো দেশ কি আরো সংকটের মধ্যে পড়বে না? আপনি দেখেন, কোনো জায়গায় কোনো নিয়ন্ত্রণ নাই। মাঝখানে বুয়েটের প্রকৌশলীরা, ডিপ্লোমা প্রকৌশলীরা পরস্পর বিরোধী, রাজপথ এমন অবরোধ, তারপরে যেই যমুনার ঘেরাও করবে, ওটা যখন কি বাধা দেবে, তখন পুলিশ হয়ে যায় ভিলেন। এবারও তাই হয়েছে। এবার অবশ্য আরো খারাপ, এই ধরনের
মানে দলের প্রধানরা যদি এইভাবে আক্রান্ত হয় তাহলে কেমনে হবে? আবার এটা তো অবশ্যই নিন্দনীয়, কিন্তু আপনি দলে বলে যে জাতীয় পার্টির অফিসে হামলা করবেন, এটা কি আপনার কাজ? জাতীয় পার্টির ব্যাপারে যদি কোনো সিদ্ধান্ত নিতে আপনি সরকারকে বলেন, সচিবালয় ঘেরাও করেন, মন্ত্রীদেরকে বলেন যে দোসর যারা আছে তাদের রাজনীতি বন্ধ দেন, তালিকা দেন না। এটা তো গণ অধিকার পরিষদের একটা দাবি হইতে পারে না, এটা সবার দাবি হবে। মানে দোসর নির্মূল বা স্বৈরাচার নির্মূল কি গণ অধিকার পরিষদ করছে? এনসিপি করেনি, জামাত করেনি, বিএনপি করেনি। তাহলে আপনি আপনার মতন করে একে দোসর ওকে দোসর বানাচ্ছেন, এটা কি ঠিক হচ্ছে? এবং এটা বলে আপনি হামলা চালাচ্ছেন। আবার মানে পুলিশ এটা ঠেকাতে যে আবার এমন যে দলের প্রধানই আবার তার জান থাকে না, জীবন থাকে না। পরিস্থিতিটা আমরা কি শুধুই সরকার দায়ী, শুধুই পুলিশ দায়ী? আমরা কি দায়ী না? সমন্বিত কোনো নীতি আছে? অনেকগুলি চিন্তা করার দরকার। দেখেন, আমার তো কেন জানি মনে হয় 2 দিন পরেই মানুষের বলবে যে দূর, আগেই ভালো ছিল, ওই শেখ হাসিনার সরকারই ভালো ছিল। তাও তো একটা মানে চেইনে চলতো গভর্নমেন্ট, আর এখন কোনো চেইন আছে? সবাই মনে করে আমি ক্ষমতায়, বিএনপি মনে করে আমি ক্ষমতায়, জামাত মনে করে আমি ক্ষমতায়, এনসিপি মনে করে, গণ অধিকার পরিষদ, সবাই এখন ক্ষমতা। আর নির্বাচন যত না হবে তত যে বেশি ভোজকট বাড়তে থাকবে এবং এটার কোনো শৃঙ্খলা থাকবে না, এটা তো পরিষ্কার। আবার নির্বাচনটা এমনভাবে করতে চাচ্ছে সবাই যেন ক্ষমতায় আসতে হবে, সবাইকেই। জামাতকেও আসতে হবে ক্ষমতায়, বিএনপিকেও আসতে হবে, এনসিপিকেও আসতে হবে, গণ অধিকার পরিষদ, সবার ক্ষমতা লাগবে। একটা হযবরল অবস্থা। এখন যে লড়াইটা হচ্ছে, দেখেন আরো তীব্র হলো যখন রোডম্যাপটা হলো। রোডম্যাপ হওয়ার পর সবার জন্য মনে হলো যেন একটা মানে দুর্যোগ নেমে আসলো। অথচ দেখেন, একটু চিন্তা করেন তো, সর্বশেষ যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 2024, সেই 24-এর নির্বাচনটা যদি ওই সময়টায় একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনটা হইতো, তখন তো আপনি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আপনি বিজয়ী হওয়ার জন্য চেষ্টা করতেন। তখন কি আপনি এত দাবি দাওয়া আনতেন? এই সংবিধান মানি না, এই সংবিধান ছুড়ে দাও, এই সংস্কার করা লাগবে, ওইটা করা লাগবে, তারপরে নির্বাচন বলতেন আপনি? নাকি আগে চাইতেন একটাই তো দাবি, মানে একটাই তো দাবি ছিল, এক দফা এক দাবি, মানে তত্ত্বাবধায়ক সরকার কবে দিবি, এবং তত্ত্বাবধায়ক সরকার দাবিতেই নির্বাচন, যাতে সুষ্ঠু নির্বাচন হয়। এমনকি শেখ হাসিনা থেকেও যদি বলতো যে ঠিক আছে আমি থাকলাম ক্ষমতায়, জাতিসংঘ সহ অন্য আন্তর্জাতিক সংস্থা একটা নির্বাচন করে দিক, আপনি পার্টিসিপেট করতেন না? করতেন তো। নাকি বলতেন যে আগে সংস্কার হইতে হবে, এটা হইতে হবে, কারণ এই সুষ্ঠু নির্বাচন হলে তো বিএনপি ক্ষমতায় চলে আসবে, তাহলে তো আবার সেই ফ্যাসিবাদ কায়েম করবেন, ওইসব দাবি তুলতেন? তুলতেন তো না। তখন কি এনসিপি নামক কোনো দল আর থাকতো? তখন তো ছিলই না, লাগতোই না তো। এই পুরো জিনিসটার মানে আজকের যে পরিণতি, এটার মূল কারিগরটা হলো শেখ হাসিনা। দিল্লিতে তার এই চলে যাওয়াটা, এই অস্বাভাবিক অবস্থার মধ্যে দিয়ে যে একটা অস্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, এটা তো মানে অস্বীকার করার উপায় নেই। আজকে ডক্টর ইউনূসকেও ক্ষমতায় থাকতে হয় না, ওই এনসিপিরও জন্ম হয় না। নির্বাচনটা হয়ে যেত, পার্লামেন্ট হইতো, হয় বিএনপি বিরোধী দল, নাই সরকারি দল, আওয়ামী লীগ বিরোধী দল, হইতো পার্লামেন্টে ডিবেট হইতো, অশান্তি হইতো। ওই হইতে হইতেই তো গণতন্ত্র তো সংকটের মধ্য দিয়ে আস্তে আস্তে আগায়। গণতন্ত্রের সংকট মানে তো ওইটা জবাই করে দিয়ে ফ্যাসিবাদ তৈরি করা না। কিন্তু এখন কি হচ্ছে? এখন তো আওয়ামী লীগ নাই, এখন তো মানে শান্তির নহর বয়ে যাওয়ার কথা, ওম শান্তি বলার কথা, তো কই? প্রতিদিন আপনি টেলিভিশন খোলেন, পত্রিকা, এই টেলিভিশনটা আপনি খুলে বসে থাকেন, দেখেন কিছুক্ষণ পরপর যে খবরগুলি আপনার স্ক্রলে আসবে, এই ব্রেকিং খবর, দেখবেন যে সেগুলি নেগেটিভ সব খবর, অশান্তির খবর, ভালো কোনো খবর না। যে না,
আমাদের জিডিপি বাড়ছে, জিনিসপত্রের দাম কমছে, তেলের দাম কমলো, সবজির দাম কমে গেল, করল্লার দাম 4 টাকা কমলো, তারপরে কি বলে ব্রয়লার মুরগির মানে যে ডিম সেই হালি আরো 2 টাকা কমে গেছে। আছে কোনো খবর? ওই খবর নাই। আছে রাস্তা অবরোধ, ওই দোকানে বসেছিল আওয়ামী লীগের নেতা, তারে ছুরি দিয়ে মারা হলো, ওরে পিটায় মারা হলো, চোর সন্দেহে 2জন যুবক অমুক জায়গায়। এই সমস্ত খবর। শান্তি শান্তি বোধহয় চলে গেছে অশান্তি বেগমের নিয়ন্ত্রণে। খুবই খারাপ পরিস্থিতি দর্শক, এইটা একেবারেই অপ্রত্যাশিত। বাকিটা আপনাদের মূল্যায়ন, আমি যতটুকু বুঝলাম ততটুকু বললাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।